সাম্প্রতিক নির্বাচনের পর আমরা নতুন একটি সংসদ পেয়েছি, কিন্তু রাজপথের সংস্কারের দাবি কিন্তু এখনো জোরালো। আপনি কি মনে করেন সংসদ এই সংস্কারের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি ধারণ করতে পারছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। ধারণ করতে পারছে কিনা এটা তো আসলে আপেক্ষিক, কিন্তু ধারণ করতে হবে, এটা জরুরি। কিছু বিষয় অনেক বিতর্ক উঠেছে, যেমন আজকে এই দুটি বিল রহিত করা হয়েছে, আইন আকারে পাশ করা হয়নি। এবং এর আগেও আমরা দেখলাম জামাত এবং এনসিপি তারা বিরোধী দল হিসেবে তারা অনেক কিছুতে তারা জোরালো কারণে হোক, অকারণে হোক, বিরোধিতার কারণে হোক, অনেক কারণে করছে। তো আমরা যেটা মনে করি, ধরেন এই সরকার কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার আসলো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, এবং একই সাথে যেমন এখানে গণভোটের 70% একটা রায় আছে, আবার অন্য পাশে কিন্তু তার 2/3 ভোটার একটা মেজরিটি রয়েছে। তো সুতরাং দুটাকে আসলে ব্যালেন্সিং করতে হবে। দুটাকে ব্যালেন্সিং করে জন আকাঙ্ক্ষা এবং জুলাই সনদ, স্বাক্ষরিত জুলাই সনদের যে অঙ্গীকার, নির্বাচনী যে ইশতেহার, তো সব কিছু মিলেই সমন্বিত করে আসলে সরকারকে এগিয়ে যেতে হবে। তো এই সরকারটা এমন টাইমে যখন দায়িত্ব নিল, সেই টাইমটাতে তখন ঈদ শুরু, মানে রোজা শুরু হলো, তারপর ইরানের একটা যুদ্ধ, তারপর আমাদের এখানে হামের একটা প্রাদুর্ভাব। তো সব কিছু মিলেও সেও কিন্তু খুব বেশি স্বস্তিতে নেই। এছাড়াও কিন্তু আমাদের, আপনি দেখেন, আমাদের কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস দীর্ঘদিন থেকেই আছে। তো সব কিছু মিলেই তার কিন্তু সব কিছু ব্যালেন্সিং করতে হবে। আর আমাদের যেহেতু অধ্যাদেশগুলো 1 মাসের মধ্যেই মানে আইন আকারে পাশ করার জন্য একটা বাধ্যবাধকতা রয়েছে, তো সময়টা খুব কম, আর মাত্র 2 দিন আছে সম্ভবত। তো সে জায়গা থেকে এটা একটা খুব তাড়াহুড়ো আমরা দেখছি এবং খুব ব্যস্ত সময় পার করছে। তো সে জায়গা থেকে অলরেডি আপনি যদি অধ্যাদেশের কথা বলেন, সেখানে 98টি সরাসরি পাশ হয়ে গেল, 15টি সংশোধন, মানে ছোট সংশোধনী আকারে পাশ হলো, 4টি বাতিল হলো, 16টি পেন্ডিং আকারে রাখা হলো। তো এখানে আসলে নানা পক্ষে নানা মত রয়েছে। তো আমি মনে করি যে সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে এবং ধারণ করতে পারছে। কিন্তু যদি এরকম মনে হয় যে ধারণ করতে পারছে না, তখন তো নিশ্চয়ই মানে জনগণ এটার জন্য জবাবদিহি করতে রাজি আছে এবং নিশ্চয়ই সরকারও সেটাকে আমলে নেবে। জনাব সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে সবসময়। বর্তমান সংসদীয় কাঠামো, আপনারা কি সেই নতুন বন্দোবস্তের প্রতিফলন দেখছেন, নাকি আপনারা এখনো বাইরে থেকে চাপ সৃষ্টির যে রাজনীতি আছে সেটিতে বিশ্বাসী? আপনাকে ধন্যবাদ। সংসদে নতুন বন্দোবস্তের কোনো ছিটেফোঁটা নাই। এটা পুরোপুরি আমরা সবসময় 2/3 মানে একটা সরকারি দলের কাছে 2/3 আসন থাকলে যে ধরনের দাম্ভিক পদক্ষেপ দেখতে পেতাম অতীতে, সেরকমই একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এবং এটাকে ওনারা বলেন সংসদীয় সার্বভৌমত্ব, কিন্তু মূলত এটা আসলে সংসদীয় স্বৈরতন্ত্র। এবং ইতিমধ্যেই এই আগামী 2 দিন পরে আরও কয়েকটা বিল আরও বাতিল হবে। কিন্তু ইতিমধ্যেই এই আমাদের যে সংস্কার, আপনি যে নতুন বন্দোবস্তের কথা বললেন, এই নতুন বন্দোবস্ত তো আর সংস্কার ছাড়া হবে না। মানে সংস্কারটাই আসলে নতুন বন্দোবস্ত। আমরা যদি সংস্কার করতে পারতাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও ইন্ডিপেন্ডেন্ট হতো, তাহলে আসলে আমরা আরও বেটার জায়গায় যেতাম। কিন্তু ইতিমধ্যেই এই সংস্কারের মেরুদণ্ড বিএনপি সরকার ভেঙে দিয়েছে। যে অধ্যাদেশগুলো ইতিমধ্যে বাতিল করেছে এবং করবে, এগুলো পিলে চমকানোর মতো এবং এগুলো ভয়াবহ। এবং এগুলো আপনার তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় যে কর্মসূচি, সেগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক, কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের সাথেও সাংঘর্ষিক। যেমন আজকে একটা ভয়ঙ্কর দিন, এবং আমি বলবো বাংলাদেশের গণতন্ত্রের একটা কালো দিন। কারণ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এটা নিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম কিন্তু আজকের না। এমনকি পাকিস্তান আমল থেকে আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য এখানে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আছে। মাজদার হোসেন মামলার রায় আছে 98 সালে, এবং ওই মাজদার হোসেন মামলার রায়ের ব্যাপারে বিএনপির 31 দফার মধ্যে তারা বলেছে যে আমরা মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করব। আমরা অধস্তন আদালত, আজকে যে 2টো অধ্যাদেশ বাতিল করা হয়েছে বিচার বিভাগ সংক্রান্ত, মধ্যে একটা হচ্ছে যে অধস্তন আদালতের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ শৃঙ্খলা এটা কার হাতে থাকবে, এটা মানে সুপ্রিম কোর্টের হাতে থাকাটাই বিচার বিভাগের স্বাধীনতার সাথে সঙ্গতিপূর্ণ, এবং সেটাই বিএনপির 31 দফা এবং নির্বাচনী ইশতেহারের কমিটমেন্ট। আর একটা জিনিস হচ্ছে আপনার ওই সুপ্রিম কোর্ট সচিবালয়, এটা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়। এটা ছাড়া আরেকটা আছে বিচারক নিয়োগ আইন। বিচারক নিয়োগ আইনের ক্ষেত্রে আমাদের এখন যেভাবে নিয়োগ হয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতিই নিয়োগটা দেন। কিছু ক্ষেত্রে তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেন, কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার মানে হচ্ছে আসলে প্রধানমন্ত্রী নিয়োগ দিচ্ছেন। কারণ তিনি প্রধান বিচারপতি, এবং প্রধানমন্ত্রী নিয়োগ ব্যতীত বাকি সমস্ত কাজ রাষ্ট্রপতি আসলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া করতে পারেন না, অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। ফলে উচ্চ আদালতের বিচারকদের, প্রধান বিচারক বাদে বাকি বিচারকদের নিয়োগ আপনি দিচ্ছেন, প্রধানমন্ত্রী দিচ্ছে বেসিক্যালি। নিম্ন আদালত আইন মন্ত্রণালয়ের হাতে, তার মানে পুরো বিচার বিভাগ নির্বাহী বিভাগের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা আমাদের বিচার বিভাগের স্বাধীনতার জন্য বা পৃথকীকরণ যে নীতি, সেটার জন্য একটা ভয়াবহ ব্যাপার। এবং জাস্ট সম্ভবত গতকালকে বা তার আগের দিন হাইকোর্ট রায় দিয়েছেন
যে সুপ্রিম কোর্টে স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে 3 মাসের মধ্যে। অন্তর্বর্তী সরকার আমলে অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং সচিবালয়ের বেশ কিছু কাজও কিন্তু এগিয়েছে। সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে, বাজেট বরাদ্দ হয়েছে, অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেখানে। এখন এই যে অধ্যাদেশটা সরকার বাতিল করলো, তারা বলছে যে আমরা ভবিষ্যতে আরও অধিকতর আরও ভালো আইন করব। কিন্তু এই অধ্যাদেশের মধ্যে কি সবই খারাপ? মানে তারা কিন্তু স্পষ্ট করে বলে নাই যে এই ধারাটাই সমস্যা এবং এই ধারাটা এই সমস্যা। বরং তারা যে রিভিউ কমিটি, সংসদীয় যে বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করা, সেখানে তারা যে মন্তব্যগুলো লিখেছে এগুলো খুব ডেঞ্জারাস। তারা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না, অন্তত ক্ষমতায় যাওয়ার পরে এটা এর মধ্যে পরিষ্কার হয়ে গেছে। যিনি আজকের আইনমন্ত্রী তিনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তিনি কিন্তু এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে আপনার শুনানি করেছেন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ছিলেন। আজকে যিনি অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার, তিনি ওই রায়ের সময় মানে এই জাস্ট 3 মাস 4 মাস আগে ডিসেম্বরে তিনি তখন আপনার রুহুল কুদ্দুস তালুকদার তখন ওই রুহুল কুদ্দুস কাজল তিনি তখন এই কথা বলেছিলেন যে ক্ষমতায় গেলে কেউ বিরোধী দলে থাকলে সবাই বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে, কিন্তু ক্ষমতায় গেলে কেউ আর সেটা বাস্তবায়ন করে না। এবং তার দলই এই কাজটা করছে এবং তিনি গতকালকে বলেছেন অ্যাটর্নি জেনারেল হিসেবে যে আমরা এই রায়ের বিরুদ্ধে, যে রায়টা হাইকোর্ট দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে আমরা ইয়েতে যাব, সুপ্রিম কোর্টে যাব। তার মানে হচ্ছে আপিল বিভাগে যাব। তার মানে হচ্ছে কথাটা খুব পরিষ্কার যে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা এখন আর নিশ্চিত করবে না, যেটা তাদের দলীয় ইশতেহার এবং নির্বাচনী ইশতেহারের সাথে সরাসরি সাংঘর্ষিক। এছাড়াও তারা আজকে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে। তারা আরেকটা গুরুত্বপূর্ণ মানে 4টা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ স্থানীয় সরকার, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এই 4টা অধ্যাদেশ পাশ করেছে। এই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাদ করে দিল, আর এটা পাশ করলো কেন? কারণ এখানে সরকারের কাছে এমন ক্ষমতা যাচ্ছে যে কলমের এক খোঁচায় মানে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া বিশেষ পরিস্থিতি এবং জনস্বার্থের দোহাই দিয়ে আপনি নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কলমের এক খোঁচায় সরকার চাইলে অপসারণ করতে পারবে। এবং তারা এইখানেও এটা বলি শেষ করি, তারা তাদের নির্বাচনী যে ইশতেহার সেটার 11 নম্বর পৃষ্ঠায় বলেছে আমরা আদালতের রায় ছাড়া অন্য কোনো কারণে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করব না। কিন্তু তারা এমন আইন পাশ করছে যেখানে আসলে সরকারের কাছে এই ক্ষমতা থাকছে। তো এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর এবং আমাদের সংবিধান বলে যে আমাদের স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা থাকবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের ওই আইয়ুব আমলের যে বেসিক ডেমোক্রেসি, সেই বেসিক ডেমোক্রেসির জমানায় বিএনপি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।